নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের উপরেও। আর কেউ যদি চান ডিটেলড অ্যানালিসিস করে আমার সাথে পার্সোনাল পেইড কনসালটেশনের জন্য যোগাযোগ করতে, তার জন্যে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা এই জন্মচক্রটি অ্যানালিসিস শুরু করব। আর এই জন্মচক্রের জন্য রিকোয়েস্ট করেছে এমিলি মুখার্জি। ইনার জন্ম কোন্নগরে 23শে ফেব্রুয়ারি 1987 আর 10:05 PM। ইনি ফিমেল। তো লেটস সি, তাহলে আমরা এই জন্মচক্রটি অ্যানালিসিস শুরু করছি। জয় মা দুর্গা, জয় বজরংবলী। এই জন্মচক্রটা থেকে দেখা যাচ্ছে যে প্রথম ঘর যেখানে লগ্ন বসেছে সেখানে 7 লেখা আছে, অর্থাৎ এই জাতিকার তুলা লগ্ন। আর তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্রাচার্য এই জন্মচক্রের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। আর চন্দ্র যেখানে বসে সেটা হয় চন্দ্র রাশি। চন্দ্র এনারা বসেছে তৃতীয়ভাবে, যেখানে 9 লেখা আছে, অর্থাৎ ধনু রাশির ঘরে। তাই এই জাতিকার তুলা লগ্ন, ধনু রাশি। এখন প্রথম ঘর যখন আমরা দেখছি সেখানে বসে আছে প্লুটো। প্লুটোর ভেদিক জ্যোতিষে কোনো গুরুত্ব নেই, ইউরেনাস নেপচুনেরও নেই। তো ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটিকে আমরা একরকম অমিট করে যাব। তার মানে কি প্রথম ঘরে আমাদের কোনো প্ল্যানেট নেই, এটাই আমরা বিচার করবো এখান থেকে। প্রথম ঘর হচ্ছে ব্যক্তিত্ব, চরিত্র, ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, এগুলো প্রথম ঘর থেকে আমরা যাচাই করি। সেই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে মঙ্গলের দৃষ্টি আছে। আর মঙ্গল স্বরাশিতে বসে সেখান থেকে যে দৃষ্টিটা দিচ্ছে, আর মঙ্গল এই জন্মচকে মারক, ফলে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে জাতিকার মধ্যে একটা উগ্রতা, একটা রাফনেস, একটা রুডনেস থাকতে পারে। কেন? মঙ্গলের মধ্যে সেই উগ্রতা, সেই যেটা রুড ব্যাপারটা, ভিগোরাস ব্যাপারটা, সেই জিনিসটা থাকে। মঙ্গলের মধ্যে একটা ক্রূরতা থাকে, সেইটা তার প্রথম ঘরের দৃষ্টির জন্য সেই জিনিসটা জাতিকার চরিত্রের মধ্যেও আসতে পারে। এটা গেল প্রথম ঘর। দ্বিতীয় ঘর যেখানে 8 লেখা আছে সেখানে বসে আছে শনি। এখন শনি এই জন্মছকে অত্যন্ত কারক। কেন? চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি এবং লগ্নপতির অত্যন্ত মিত্র, খুব কাছের বন্ধু শনি শুক্রের। তাই এইখানে দ্বিতীয় ভাবটা হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। সেই রিগার্ডিং অনেক পজিটিভ ফল শনি দেবে নাকি। এক তো টাকা পয়সার দিক দিয়ে, জমানো অর্থের দিক দিয়ে, অ্যাকুমুলেটেড ওয়েলথের দিক দিয়ে শনি এখানে খুব ভালো ফল দেবে। আর বাণীর দিক থেকে কী করতে পারে? একটু কর্কশ বাণী করতে পারে। কেন? শনিও একটা বিচ্ছেদাত্মক গ্রহ, একটু ক্রূর গ্রহ। তো আর ভীষণ শনি হচ্ছেন স্পষ্টবাদী। তো এখান থেকে বোঝা যাচ্ছে জাতিকা একটু স্পষ্টবাদী হবে, কথাবার্তা বেশ একটু রুড হওয়ার টেন্ডেন্সি থাকবে। কেন? শনি ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি ভাষায় কথা বলতে পছন্দ করে না, সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করে। তো সেই টেন্ডেন্সি জাতিকার মধ্যেও থাকবে। তো এনার কথাবার্তার মাধ্যমে হয়তো ইনি অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলবেন। কেন? ইনি স্পষ্টবাদী, সত্যি কথা বলতে পছন্দ করেন, এই জন্য। আর টাকা পয়সার দিক থেকে ভালো, সে তো বললামই। পরিবারের দিক থেকে যেহেতু শনি চতুর্থ ভাবের অধিপতি, এবং সেটা গিয়ে চতুর্থ ভাব দিয়েও আমরা পরিবার দেখি, ভূমিমাতা বাহন দেখি, সেটা যখন পরিবারের ঘরে বসছে সেই ঘরের অধিপতি, তো সেটা কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে পরিবারের সঙ্গে সম্পর্ক বন্ধন ছিন্ন হবে না, ভালো থাকবে। কিন্তু শনি আবার বিচ্ছেদাত্মক গ্রহ, সেই জন্য যে পরিবারের সঙ্গে সম্পর্ক যেটা ভালো হবে বা খারাপ হবে না, সেই গ্যারান্টিটা এইখান থেকে দেখে বলা যাবে না। সেটার জন্য নক্ষত্র লেভেলে গিয়ে বিচার করতে হবে। সেখানে দেখতে হবে যে শনি কোন নক্ষত্রে বসেছে, সেই নক্ষত্রের লর্ডকে, এইগুলো দেখে তবে এটা শিওর হয়ে বলা যাবে। এখান থেকে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা, সেই অনুযায়ী পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি নরমে গরমে থাকবে বা ঠিকঠাক থাকার সম্ভাবনা আছে। আবার একটু বিচ্ছেদাত্মক হওয়ার জন্য কিছু খারাপ করতে পারে। তারপর আসছি আমরা তৃতীয় ভাব, যেটা কিনা বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোটো ভাই বোনের ঘর। সেই ঘরটা হচ্ছে যেখানে 9 লেখা আছে। তো সেখানে বসে আছে চন্দ্র,
শুক্র আর ইউরেনাস নেপচুন। ইউরেনাস নেপচুনকে তো আমরা বাদ দেবো, আগেই বলেছি, কিন্তু চন্দ্র এবং শুক্র দুটো ভাইটাল প্ল্যানেট বসে আছে। এখন লগ্নপতি যখন তৃতীয়ভাবে চলে যায়, সেখান থেকে বোঝা যায় যে সারা জীবন এনাকে স্ট্রাগল করতে হবে। কেন? থার্ড হাউসটা হচ্ছে স্ট্রাগলের ঘর, এবং লগ্নপতি অর্থাৎ স্বয়ং সে যখন স্ট্রাগলের ঘরে চলে যায়, তখন বোঝা যায় যে তাকে লাইফ টাইম স্ট্রাগল করার একটা লেগেই থাকবে একটা কিছু না কিছু নিয়ে। আর আছেন চন্দ্র, যিনি কিনা কর্মের অধিপতি। তো যদি ইনি কোনোভাবে কোনো কর্মের সঙ্গে যুক্ত হন, সেখানেও ইনি স্ট্রাগল করবেন, সেটা বোঝা যাচ্ছে। কেন? কর্মের অধিপতিও গিয়েও স্ট্রাগলের ঘরে। এছাড়া ছোটো ভাই বোনের যোগ তৈরি করছে, স্পেশালি ছোটো বোনের যোগ তৈরি করছে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যদি ছোটো ভাইও থাকে, সেক্ষেত্রেও ভাইয়ের মধ্যে একটা ফেমিনিন ক্যারেক্টার, একটা মেয়েলি স্বভাব থাকার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেল তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাব দিয়ে আমরা খুব একটা পজিটিভ বলবো না, এটাকে একটা স্ট্রাগলকে বাড়িয়ে দিচ্ছে। এবং 6, 8, 12 এই তিনটে দুস্থানের পরে যদি কোনো ঘরকে খারাপ হিসাবে বিচার করা হয়, সেটা তৃতীয় ভাব কি। তারপর আসছি আমরা চতুর্থ ভাব, যেখানে 10 লেখা আছে। সেই ঘরটি ফাঁকা, বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই, সরাসরি দৃষ্টি যেটা। তারপর আসছি আমরা পঞ্চম ভাবে। পঞ্চম ভাব যেখানে সূর্য আর বুধ বসে আছে। এখন সূর্য একাদশপতি পঞ্চমে বসেছে। লাভ এগুলো ইচ্ছাপূর্তি এগুলো হতে পারে, কিন্তু সূর্য হচ্ছে অপোজিট পার্টি শুক্রের। কেন? শুক্র হচ্ছে দানবতত্ত্বের মধ্যে পড়ে, দৈত্যগুরু, এবং সূর্য হচ্ছে দেবতত্ত্বের মধ্যে পড়ে, কিন্তু দেবতাদের রাজা। তো নবগ্রহের মধ্যে সূর্যকে রাজা ধরা হয় দেবতাদের। সেইখানে সূর্য এবং বুধ পঞ্চমভাবে থাকা, পঞ্চম ভাব দিয়ে আমরা দেখি সন্তান, প্রেম, বিদ্যার্জন এগুলোকে। আর সূর্য আর বুধ সেখানে থাকার জন্য সন্তান ভাগ্য একদিক দিয়ে ভালো বলা যায়, পুত্র সন্তান হওয়ার যোগ তৈরি করছে। আর বিদ্যার্জনের দিক দিয়েও খারাপ নয়, যেহেতু বুধ বসেছে। প্রেমের দিক থেকেও একটা চান্স তৈরি হবে, কিন্তু সূর্য একটা ক্রূর গ্রহ, সূর্য বিচ্ছেদাত্মক, তো সূর্যকেও ক্রূরের মধ্যে ধরা হওয়ার জন্য প্রেমের মধ্যে একটু আপস অ্যান্ড ডাউনস বা খারাপ হওয়া এগুলো লেগে থাকার সম্ভাবনা। আরেকটা জিনিস কী হচ্ছে না, বুধ কম্বাস্ট হয়ে যাচ্ছে। এখন বুধ হচ্ছে ভাগ্যপতি, এনার নবম ভাবের অধিপতি, এবং তিনি যখন পঞ্চমভাবে বসে কম্বাস্ট, অর্থাৎ ইনি বুধের কাছ থেকে যে ভালো ফলটা পেতে পারতেন সেটা ইনি পাবেন না। আদারওয়াইজ কিন্তু এনার বুধায়িত্ব যোগও তৈরি হচ্ছে, কিন্তু বুধের শুভ প্রভাবটা কমে যাচ্ছে। কেন? বুধ সূর্যের ক্লোজ প্রক্সিমিটিতে আসার জন্যে বুধ পুড়ে যাচ্ছে বা অস্ত হয়ে যাচ্ছে। সেই জন্য এনার একটা পান্না পড়াও অত্যন্ত আবশ্যক। একটা পান্না পড়লে ইনি অবশ্যই খুব ভালো ফল পাবেন। আর এনার বুধায়িত্ব রাজ্যক অ্যাক্টিভেট হওয়ার জন্য সরকারি চাকরিরও সম্ভাবনা তৈরি হবে। তো এটা গেল পঞ্চম ভাব। তারপর আসছি আমরা ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব যেখানে 12 লেখা আছে, সেখানে আছে রাহু এবং বৃহস্পতি। এখন রাহু বৃহস্পতি যোগটাকে গুরুচণ্ডাল দোষ বলা হয়। এটাকে খুব ভালো হিসেবে দেখা হয় না সচরাচর, যদিও বৃহস্পতি এখানে ষষ্ঠভাবে স্বরাশিতে বসে আছে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর, ষড়রিপুর ঘর, এবং রাহুর সেখানে বসাটা খুব খারাপ হিসাবে দেখা হয়। বৃহস্পতি স্বরাশিতে আছে, তাই বিপরীত রাজ্যক অ্যাক্টিভেট হতে পারে। যেহেতু শুক্র তৃতীয়ভাবে হলেও খুব খারাপ হিসাবে ধরা হয় না, যদিও ডিগ্রি ওয়াইজ পাওয়ারফুল নন। শুক্র 27 ডিগ্রিতে আছে মানে দুর্বল। কেন? 15 ডিগ্রিতে সবথেকে বেশি পাওয়ারফুল ধরা হয়, এবং 15 থেকে যত কম বা যত বেশি হয় তত তার পাওয়ার কমতে থাকে। তো 27 মানে 30-এর কাছাকাছি চলে গেছে, প্রায় 30টাই লিমিট। তো প্রায় শুক্র হচ্ছে বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছে, তাই দুর্বল। ফলে এনাকে বিপরীত রাজ্যকের প্রভাবের মধ্যে একটু কমতি আসবে। কেন? বিপরীত রাজ্যক প্রভাব তাকেই বলে যখন 6, 8 এবং 12 এই তিনটে দুস্থানের মধ্যে যে কোনো একটি স্থানের মালিক হয়ে এই তিনটেরই মধ্যে যে কোনো একটি স্থানে কোনো গ্রহ বসে পড়ে এবং লগ্নপতিও স্ট্রং হয়ে থাকেন সেই জন্মছকের মধ্যে, তখন বিপরীত রাজ্যকটা অ্যাক্টিভেট হয়। ফলে যেহেতু এনার শুক্র স্ট্রং অতটা নয়, তাই বিপরীত রাজ্যকের ফলের মধ্যে কমতি আসবে। 1, 2 হচ্ছে রাহু সঙ্গে থাকার জন্যে গুরুচণ্ডাল দোষ যেটা বললাম। এরকম গুরুচণ্ডাল দোষের জন্য কী হয় না, এক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে এথিক্সের সঙ্গে জাতক কম্প্রোমাইজ করে নেয়। গুরুচণ্ডাল দোষ মানে অনেক ক্ষেত্রে বলা হয় যে ধর্ম বেঁচে খায়, মানে এনার কোনো মোরাল বা এথিক্স
সবসময় ফিক্স থাকে না, বা না থাকার সম্ভাবনা থাকতে পারে। হতে পারে ইনি কোথাও কম্প্রোমাইজ করে ফেললেন, কোথাও যদি কোনো অসৎ উপায়ে হোক, কোনো বাঁকা পথে হোক, কোনো লাভের সম্ভাবনা থাকে, ইনি সেটাকে অপ্ট করতে পারেন, এটা দেখা যাচ্ছে। আর কি না, বৃহস্পতির সঙ্গে যখন রাহু থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় এই জাতক বা জাতিকার দ্বারা গুরুর অপমান হয়ে যায় কোনো সময়, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, কিন্তু গুরুর অপমানও হতে পারে এই জাতিকার দ্বারা। তো এগুলো বোঝা যাচ্ছে। এছাড়া রোগ ঋণ শত্রুর দিক দিয়েও খারাপ করছে এই যোগটা। আর এমনিতেও বৃহস্পতি জন্মছকে মারক, আর রাহুর সঙ্গে বসা সেটাও খারাপ, এবং রাহু তো খারাপই ষষ্ঠভাবে। তো ওভারঅল যদি আমরা বলি ষষ্ঠকে এখানে খারাপ হিসাবেই ট্রিট করতে হবে, এমনিতেও খারাপ স্থান এটা। আর সেখানে এই দুটোর গ্রহের কম্বিনেশনকেও আমরা খারাপ হিসাবেই দেখব। যদি বৃহস্পতি বিপরীত রাজযোগের ভালো ফলটা কিছুটা বাড়ে, সেক্ষেত্রে এনার কিছুটা ফলটা নিউট্রালাইজ হবে, কেন রাহুর ওপর সেক্ষেত্রে বৃহস্পতির প্রভাবটা বেশি থাকবে। তো এটা গেল ষষ্ঠ ভাব। তারপর আসছি সপ্তম ভাব। সপ্তম ভাব সেটা হচ্ছে বিয়ের ঘর, পার্টনারশিপের ঘর, ডেলি ওয়েজেসের ঘর। সেই ঘরে মঙ্গল বসে আছে। এখন মঙ্গল এখানে স্বরাশি, কিন্তু এরকম কম্বিনেশানে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু যেটা ইনি জানতে চেয়েছেন বিয়ের ব্যাপারেও, সেজন্য আমি বলছি এরকম কম্বিনেশান আমি কিছু ক্ষেত্রে দেখেছি। যদি এটাকে মাঙ্গলিক দোষের মধ্যে ধরা হয়, এবং দেখা যায় যে এরকম কম্বিনেশনের ক্ষেত্রে, যেন মঙ্গল যেখানে এখানে আছে স্বরাশিতে সপ্তমভাবে, এই ক্ষেত্রে যদি জাতিকা অল্প বয়সে বিয়ে করে, 28-29 আগেই বিয়ে করে নেয়, অর্থাৎ মাঙ্গলিক দোষটা যখন বলা হয় যে 29 বছরের পরে বিয়ে করলে থাকে না, তো যখন যদি তার আগে অল্প বয়সে হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আর বৈবাহিক জীবনে অসন্তোষ, গণ্ডগোল, দাম্পত্য কলহ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আর মঙ্গল এমনিতেও এই জন্মছকে মারক। তো ওভারঅল তাহলে সপ্তম ভাবও আমরা খারাপ হিসাবে এখানে বিচার করব। তারপর আসছি অষ্টম ভাব। অষ্টম ভাব যেখানে 2 লেখা আছে, এখান থেকে আমরা দেখি অ্যাক্সিডেন্ট, মৃত্যু, অকাল্ট ইন্টারেস্ট, অর্থাৎ তন্ত্রমন্ত্র ইত্যাদি, এগুলোর ব্যাপারে ইন্টারেস্ট এখান থেকে দেখা যায়। হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনা লাইফে এগুলো দেখা যায়। তো সেটা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব ফাঁকা, কিন্তু সেই ঘরে শনির দৃষ্টি আছে। শনির দৃষ্টিও কোথাও না কোথাও এই ঘরে, শনি একটি স্লো প্ল্যানেট, তো সেই যখন অষ্টমভাবে চলে আসে বা অষ্টমভাবে দৃষ্টি দেয়, তখন জাতককে দীর্ঘায়ু করার সম্ভাবনা তৈরি করে। কেন? শনি একটি স্লো মুভিং প্ল্যানেট, তো আয়ুকেও এখান থেকে মৃত্যু বলা হয় ওটা, অ্যাক্সিডেন্ট মৃত্যু, অ্যাকচুয়ালি এখান থেকে আমরা আয়ুটাকে যাচাই করি। এবং এখানে যখন কোনো স্লো মুভিং প্ল্যানেট যেমন বৃহস্পতি বা শনি বসে পড়ে, তখন তাদের জাতকের আয়ুর মধ্যে বৃদ্ধি করে, আয়ুকে দীর্ঘায়িত করে। তো সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে শনি বিপরীত দৃষ্টি দিয়ে আয়ুকে দীর্ঘায়িত করতে পারে। এটা গেল অষ্টম ভাব। তারপর আমরা আসছি নবম ভাব। নবম ভাব যেখানে 3 লেখা আছে, এই ঘরটিও ফাঁকা। নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, পিতার ঘর, ধর্মের ঘর। তো এই ঘরটি ফাঁকা, তাই আমরা এই ঘর নিয়ে বিশেষ কিছু বলছি না। তারপর আসছি দশম ভাব, যেখানে 4 লেখা আছে, সেই ঘরটিও ফাঁকা। তো এই ঘরটি নিয়ে আমরা বিশেষ কিছু বলছি না। দশম ভাব হচ্ছে কর্মভাব, যদিও এখানে দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, এবং তাও আপনার আপাতত খুব বিশেষ কিছু স্ট্রং কিছু বলার মতো নেই। যেটা প্রথমেই বলেছি, চন্দ্র এই ঘরের অধিপতি হয়ে থার্ড হাউসে বসা কর্মভাবে, অর্থাৎ কর্মস্থানে কিছু স্ট্রাগল থাকতে পারে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এটা গেল দশম ভাব। তারপর আসছে আমরা একাদশ ভাব, যেখানে 5 লেখা আছে, সেখানে সূর্য এবং বুধের দৃষ্টি আছে পঞ্চম ভাব থেকে একাদশ ভাবে। তো এখানে সূর্যের স্বরাশিতে দৃষ্টি এবং বুধ একটি কারক গ্রহ, তারও দৃষ্টি। কিছু ক্ষেত্রে লাভ, ইচ্ছাপূর্তি ঘটতে পারে, কারণ একাদশ ভাব থেকে আমরা দেখি লাভ, ইচ্ছাপূর্তি, বড় ভাই বোন, এছাড়া ছোটোখাটো রোগ ভোগ। তো সেই সমস্ত দিক থেকে যদি আমরা বিচার করি, ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা এনার থাকছে, তবে তার সঙ্গে ছোটোখাটো রোগ হওয়ারও সম্ভাবনা থাকবে, যেহেতু সূর্যের দৃষ্টি আছে স্বরাশিতে। তারপরে আমরা আসছি দ্বাদশ ভাব, যেখানে 6 লেখা আছে। এইখানে কেতু বসেছে, এবং কেতু দ্বাদশভাবে একদিক দিয়ে ভালো বলা হয়। কেন? মানে কেতু হচ্ছে মুখ্যের কারক, কেতু হচ্ছে ডিট্যাচমেন্টের কারক, কেতু একটা স্পিরিচুয়াল গ্রহ, এবং সেই গ্রহ যখন দ্বাদশভাবে আসে, দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর, মুক্তির ঘর, রেলযাত্রার ঘর, দূরে সেটেলমেন্টের ঘর,
ব্যয়ের ঘর ইত্যাদি। তো যদি ভৌতিক দিক থেকে বিচার করা হয় তাহলে বলতে হবে যে এখানে কেতু প্রচুর ফালতু খরচ করাবে, টাকা পয়সা অহেতুক যাকে বলে অপ্রয়োজনীয় খরচা এগুলো করাবে এবং আননেসেসারি জিনিসে খরচ করাবে, আনপ্রোডাক্টিভ জিনিসে খরচ করাবে, এটা বোঝা যাচ্ছে। এবার যদি আমরা আধ্যাত্মিক দিক থেকে বিচার করি সেদিক থেকে এখানে ভালো কেতু। কেন কেতু এখানে যাদের থাকে বলা হয় যে সাধারণত যাদের ছকে দ্বাদশভাবে কেতু থাকে তারা সেই জন্মেই মুক্তি পেয়ে যায়, তাদেরকে জন্ম মৃত্যু সার্কেল থেকে তারা মুক্ত হয়ে যায়, এরকম কথিত আছে। তো সেই স্পিরিচুয়ালিটির দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে কেতুর এই অবস্থানটা ভালো হিসাবে বিচার করা হয়। তাহলে এখানে আমাদের জন্মছকটি অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেছে, তার মানে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।